আচ্ছা, আজকে আবার বিভিন্ন পত্রিকা বলছে যে আগামীকালই পদত্যাগপত্র পেশ করবেন। হঠাৎ করে ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এই ঘোষণা দেওয়া হলো। এরই মধ্যে আপনার সার্জিও গোর বাংলাদেশে আসছেন। আবার আগামীকাল যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, আসলে রাষ্ট্রপতির পদত্যাগটা কি শেখ হাসিনা আসছেন এই ঘোষণার পরে হঠাৎ কেমন মনে হচ্ছে আপনার কাছে বিষয়গুলো? না, যেটা আমার অনুমান ছিল, আমি যে কারণে বলেছিলাম, আমি প্রকাশ্যেই বলেছিলাম যে শেখ হাসিনা আসার পরে যেটা তারেক রহমান সরকার যেটা মনে করছেন যে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান দুজনেই শেখ হাসিনার অত্যন্ত পারিবারিক ভাবে ঘনিষ্ঠ। ফলে তারা যদি কোনো নেপথ্য থেকে সাহায্য করে বসেন, সুতরাং দুজনকে সরানোরই পরিকল্পনা। কবেকার কোনটা সব এর মধ্যে নৌবাহিনীর প্রধান তো পরিবর্তন হয়েছে, সেটা তো জানেন নিশ্চয়ই। জি জি। স্থলবাহিনীর প্রধান হিসেবে মানে পরিবর্তন হবে কি হবে না সেটা সময় বলবে। আপাতত তুরস্কে আছেন, তুরস্ক থেকে ফিরলে তখন হয়তো বোঝা যাবে। কিন্তু এখন শাহাবুদ্দিনের ব্যাপারটা রাষ্ট্রপতি পার্টি এখন এটা তো আরেকটা তারা কিন্তু কিছু করবেন তা নয়, কারণ শাহাবুদ্দিন তো দুদিন আগে জুলাই বিপ্লবের ওপরে তো বিবৃতি দিয়েছেন, তাই না? বিশাল বিবৃতি দিয়ে তো বিশাল বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিতে শেখ হাসিনার তো বিরুদ্ধেই বিবৃতি দিয়েছেন। তিনি শেখ হাসিনাকে সমর্থন করে বা কিছু করবেন, এটা তাদের আশঙ্কা ছিল। সেই জন্যই তারা তাড়াতাড়ি, নাহলে তো কথা ছিল 2027 সাল পর্যন্ত তাকে রাষ্ট্রপতি থাকতে দেওয়া হবে, এটা তো স্বয়ং তারেক রহমান তাকে বলেছিল। হঠাৎ কেন মত পরিবর্তন হলো? মত পরিবর্তন হলো যেহেতু শেখ হাসিনার আমেরিকাকে করিডোর দেওয়া হয়নি, আমাদের সেনাপ্রধান বলেছিলেন ব্লাডি করিডোর। সেখানে চাইনিজ অ্যাম্বাসেডার এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে করিডোরের কাজ চলমান। চায়না যখন বলে কোনো কাজ চলমান, তার মানে হচ্ছে যে কিন্তু কাজ আসলেই চলমান। সার্জিও গোর কি এই বিষয়ে চাপ দিতে পারেন বলে মনে হয় আমেরিকা? অবশ্যই সেটা আমেরিকা কখনোই চাইবে না যে বাংলাদেশ মিয়ানমার হয়ে চীন পর্যন্ত যে করিডোর, সে করিডোর তো অ্যাকচুয়ালি বিআরআই প্রজেক্টের অধীনে, বেল্ট রোড ইনিশিয়েটিভ, চীনের যেটা প্রজেক্ট, ফলে সেটা কখনোই ভারত চাইবে না, সেটা যুক্তরাষ্ট্র চাইবে। তাহলে একদিকে বললাম চীনের বিষয়ে উভয় দেশই সহমত। এখন সেটা এখন নির্ভর করছে যে তারা কতটা, একবার আমার সন্দেহ আছে, কারণ তারা এখন সরকার কোনো সিদ্ধান্ত নেননি, সিদ্ধান্ত নিতে পারবেন না। সিদ্ধান্ত নিলে তাদের পক্ষে সমস্যা হবে, খুবই সমস্যা হবে। সেটা সার্জিও গোর সেই জন্য সরাসরি সেটা বিষয়ে কথা বলতে চাইবে। দাদা আমি জানি আপনি খুবই ব্যস্ত লোক এবং এই মুহূর্তে আসলে নিউজ নিয়ে আপনারা খুব ইয়েতে আছেন। আমি আপনাকে সময় আর নষ্ট করবো না, একটা লাস্ট কোশ্চেন করছি, এরপরে আপনাকে ছেড়ে দিচ্ছি। সেটা হচ্ছে দাদা, ডিসেম্বরে যেহেতু শেখ হাসিনা আসবেন বলছেন, সেটা কি এখনো ঠিক আছেন কিনা? এবং জনমুখে যেটা শোনা যাচ্ছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর এটা করেছেন যে সার্জিও গোরের সাথে বা আমেরিকান যে অ্যাম্বাসেডার ভারতে আছে ওনাদের সাথে নাকি আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বিভিন্ন সময় কথাবার্তা হচ্ছে বা চলছে। আসলে ঘটনাটা কতটুকু সত্য? দেখুন, বাংলাদেশের সাংবাদিকদের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে বলছি, তারা নিজের দেশের খবরই তো জানেন না, সেটা তো আমাদের থেকে জানতে হয়। রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি করবেন না, সেনাবাহিনী চলবেন কিনা, তারেক রহমানকে মোদী সরকার ইনভাইট করছে কিনা, সবই তো ভারতীয় সাংবাদিকরা খবর, তাই না? তারা তো খবর ব্রেক করতে পারেন না। ফলে তারা কি খবর দিচ্ছেন আমার মনে হয় জানি না, খুব গুরুত্ব দেওয়ার কিছু নেই। কিন্তু চীনের সঙ্গে দূরত্বটা রাখবেন কিনা তারেক রহমান, সেটা তারেক রহমানকে বলতে হবে। সার্জিও বস, সাউথ এশিয়ার বস, ফলে সেটা তা না বললে তিনি তার মতো সিদ্ধান্ত নেন। এটা একটা সতর্কবাণী দেওয়ার জন্য তিনি যাচ্ছেন, এটুকু আমি বলতে পারি। নিউ দিল্লি পোস্ট, মোদি ইনভাইট বাংলাদেশি পিএম তারেক রহমান টু ব্রিক্স সামিট ইন নিউ দিল্লি। আপনার এই পোস্টটা পড়ার পরে আমার মনে যেটা আসছে যে আপনার প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। এই তথ্যটার মূল ভিত্তি কি? এটা কি ভারত সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না কূটনৈতিক সূত্রের কোনো খবর? ভারত সরকারের আমার প্রতিবেদনে লেখা আছে, যেহেতু বাংলাদেশ ব্রিক্স এর সদস্য নয়, এমনকি পরিদর্শকও নয়, ফলে সেই কারণে যেহেতু ভারতে যখন কোনো এই ধরনের বৃহৎ মাল্টিল্যাটারাল কোনো অনুষ্ঠান হয়, যেমন G20 হয়েছিল, তখন শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গ্লোবাল সাউথ সামিট হয়েছিল, তখন ডক্টর ইউনূসকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।
প্রতিবেশী দেশকে সবসময় ভারত এটা চায়, যেখানে যত যে ধরনের মাল্টিল্যাটারাল বড় ধরনের সামিট হচ্ছে সেখানে বাংলাদেশকে পাশে রাখা এবং তাদের একটা সুযোগ দেওয়া, তাদের সঙ্গে আলাপ আলোচনা করার ইত্যাদি। এটা তো একটা মানে ঐতিহাসিক ভাই, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমানকে তো ভারত প্রথমেই আমন্ত্রণ জানিয়েছিল, কার্যত এটা প্রায় একটা দ্বিতীয় আমন্ত্রণ। এবং এটা ঘটনা হচ্ছে, এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে এবং আজকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি বলেছেন তারা চিঠি পেয়েছেন এবং চিঠিটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর বিবেচনার উপরে তারা ছেড়ে দিয়েছেন। এখনো তারেক রহমান কোনো সিদ্ধান্ত নেননি তিনি আসবেন কি আসবেন না, কিন্তু আমরা আশা করছি যে তিনি আসতে পারেন এরকম একটা বৃহৎ, এরকম একটা বহুদেশীয় সমাবেশে, যেখানে চীনের রাষ্ট্রপতি থাকবেন, রাশিয়ার রাষ্ট্রপতি থাকবেন এবং ইরান থেকে কে আসবেন এখনো জানি না, কিন্তু ইরানের প্রতিনিধিত্ব আছে, 11টা দেশ আছে ব্রিক্স এর সদস্য। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ সামিট। ফলে সেই সামিটে তারেক রহমান যদি আসেন তো ভালো, তারেক রহমান না এলে আমার মনে হয় বাংলাদেশ অনেক কিছু মানে আমি বলবো লোকসান হবে বাংলাদেশের। বাংলাদেশের এত সুযোগ, এত ঘরের কাছে, এত নেতার সঙ্গে তাদের সাক্ষাৎ করার একটা সুযোগ। ফলে খবরটি নিশ্চিত, মানে সংবাদটি নিশ্চিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে বাংলাদেশের দু একটি আমি দেখলাম কাগজ বা অনলাইনে এই মুহূর্তে আছে, যেমন ডেইলি সানে অনলাইনে দেখলাম যে তারা শ্যামা ওবায়দকে উল্লেখ করে কোট করে খবরও করে দিয়েছে অনলাইনে, আরো কেউ কেউ করছে, হয়তো আগামীকাল আরো বেশি প্রকাশিত হবে আর কি। ফলে মানে তুমি যেটা প্রশ্নটা করছো যে খবরের সত্যতা নিয়ে কোনো জল্পনার অবকাশ নেই। এটা ভারত সরকার একটা সুচিন্তিত সিদ্ধান্ত নিয়েছে, এই আর কি। দাদা, যদি তারেক রহমান সত্যি ব্রিক্স সম্মেলনে যোগ দেন এবং মোদির সঙ্গে যদি দ্বিপাক্ষিক বৈঠক হয়, তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি, অর্থনৈতিক সহযোগিতা কি ধরনের বাস্তব পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন? সবগুলোতে মনে করি মানে এখন দুই দেশের মধ্যে যখন কথা হবে, উনি চীনে গিয়েছিলেন, সেখানে এক ধরনের আলাপ আলোচনা করেছেন, ফলে ভারতে এসে যদি এবং অবশ্যই এলে দ্বিপাক্ষিক একটা, কিন্তু ঠিক যেটা আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়তো নয়, এটা সম্মেলনের ফাঁকে একটা সাইড লাইন বৈঠক। ফলে সাইড লাইন বৈঠকে যখন আলোচনা হবে, যেহেতু দুই প্রধানমন্ত্রীর মধ্যে বহু বিষয়ে অনেক কিছু সমস্যা রয়েছে দু দেশের মধ্যে, ভারতেরও অনেক কিছু প্রশ্ন আছে, অনেক কিছু জিজ্ঞেস করার আছে, সে কারণে দু ধরনের আলোচনা হলে একটা খোলাখুলি উভয় পক্ষের মানে হাইয়েস্ট লেভেলে কথা হবে। এর আগে তো পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কথা হয়েছে, তাহলে এখন একটা হাইয়েস্ট লেভেলে শীর্ষ পর্যায়ে কথা হলে দু দেশের মধ্যে কথাবার্তা ইত্যাদি এগুলো হয়তো বোঝা যেতে পারে আর সেই সেটা একটা সুযোগ আছে। মানে তার মানে যে সম্পর্ক বিরাট উন্নত হয়ে যাবে এমন কোনো ফোরকাস্ট আমি করছি, আমি বলছি একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা উভয় রকমেরই আছে। দাদা, বাংলাদেশে একটা খুশির বন্যা চলছে এই মুহূর্তে, কারণ আজকে 3 দিন যাবৎ ভারতে ককরোচ জনতা পার্টি বা ককরোচ পার্টি এরা ব্যাপক আন্দোলন করছে, ওখানে পুলিশ মারছে, পুলিশকে ওরাও মারছে, এরকম অনেক ভিডিও। এবং বাংলাদেশেও আপনার ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে হয়ে কালকে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন, তারাও মিছিল করেছে, সেখানে আবার মশাল মিছিলের আগুন লেগে নেত্রীর শরীর পুড়ে গেছে। এই অবস্থায় আসলে পরিস্থিতি কি ভারতের, আপনাদের পরিস্থিতি খুবই খারাপ? না, পরিস্থিতি খারাপ বলতে দেখো, এটা ঘটনা যে দীর্ঘকাল বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে একাধিপত্য নিয়ে সরকার চালাচ্ছিলেন, তাতে প্রথম একটা আঘাত এলো এবং আঘাতটা এলো ছাত্রদের থেকে। নিঃসন্দেহে এটা খুব বড় ধরনের আন্দোলন চলছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই আন্দোলনে পক্ষে বা পরোক্ষে ভারতের যাবতীয় বিরোধী দল তারা সমর্থন করেছে। এমনকি রাহুল গান্ধী প্রকাশ্যে প্রেস কনফারেন্সও করেছেন, বলেছেন তাদের দাবিকে সম্পূর্ণ সমর্থন করেন। নিশ্চিতভাবে এই বিষয়টা এত স্পর্শকাতর এবং ভারতের কেবলমাত্র দিল্লি নয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে, কিন্তু সে বিহার হোক, উত্তরপ্রদেশ হোক, পশ্চিমবাংলা হোক, মধ্যপ্রদেশ হোক, রাজস্থান, সর্বত্র কিন্তু এই আন্দোলনটা একটা ব্যাপ্তি পেয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা যেটা তথাকথিত ভাবে বলা হয়ে থাকে জেনজির আন্দোলন, এটা ভারতে এই ধরনের একটা জেনজির আন্দোলন সত্যিকারের কিন্তু অনেকটার বাদে একটা দেখা গেল। এবং সে কারণে নরেন্দ্র মোদী সরকার নিঃসন্দেহে চেষ্টা করছেন
কিভাবে মোকাবিলা করবেন, কিন্তু বিপাকে পড়েছেন এ বিষয়ে কোনো আমার বলতে কোনো দ্বিধা নেই। তো ধর বাংলাদেশের জেনজি আন্দোলন যখন শুরু হয়েছিল তখন আমাদের এই যে বিদেশে থাকা কিছু ইউটিউবার, প্রভাবশালী ইউটিউবার, ওদেরও বেশ কিছু ভিডিও বা আসছে যে এই আন্দোলন এটার সাথে তারা যেমন নেপাল, বাংলাদেশ এবং ভারতেরটা মিল খুঁজে পাচ্ছে না, এবং তাদের হিসাব হচ্ছে যে ভারত এবার ভাঙবেই, এবার টুকরো হবে ভারত, নরেন্দ্র মোদী হয়তো পালিয়ে যাবেন। না, আপনার কাছে প্রথম কথা যেটা বলছি, ভারতে তো প্রায় 75 সাল হতে চললো গণতন্ত্রের, সুতরাং এখানে যখনই প্রত্যেক প্রধানমন্ত্রী ব্যালটের মাধ্যমে পরাস্ত হয়েছে, এখানে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো কোনো ঘন ঘন সামরিক অভ্যুত্থান হয় না। বাংলাদেশের মতো 28টা প্রদেশ নিয়ে ভারতবর্ষ, বাংলাদেশের জনতা 17 কোটি, এখানে 142 কোটি। ফলে এর সঙ্গে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তাদের সঙ্গে ভারতকে তুলনা করাটা সম্ভব না। যেটা ঘটতে পারে, এর প্রভাব জনমানসে যদি তীব্র, গভীর, শিকড় প্রসিত করে, তাহলে আগামী নির্বাচনের প্রভাব দেখা যেতে পারে। নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন ভারতবর্ষে আজ পর্যন্ত হয়নি, এবং আমার এখনো ধারণা নরেন্দ্র মোদী বেকায়দায় পড়লো তাতে এই আন্দোলনের কারণে তার সরকার পড়ে যেতে পারে, এরকম লক্ষণ এখনো দেখা যায়নি। তবে একটা শর্ত, একটা তার সঙ্গে একটা ডিসক্লেমার দেওয়া উচিত। ডিসক্লেমার হচ্ছে, এই সরকার টিকে আছে দুটো আঞ্চলিক দলের সমর্থনে। এটা একটা বিহারের সংযুক্ত জনতা দল, একটা অন্ধ্রের তেলেগু দেশম। এবং এই দুটি প্রদেশের ছাত্রদের আন্দোলনে এই রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে বিজেপির সঙ্গে থাকলে তাদের জনমানুষের প্রভাব কমতে পারে, তখন তারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু তখন দেখা যাবে যে পার্লামেন্টেই সেই পরীক্ষাটা হবে আস্থা অনাস্থার। পার্লামেন্টের বাইরে আমাদের এখানে মানে যেটা বাংলাদেশে ঘটে থাকে, কতবার সামরিক শাসন হয়েছে, কত কিছু হয়েছে, সরকার বদলে যায়, পাল্টে যায়। ভবিষ্যতেও আমি জানি তারেক রহমান সরকারও পাল্টে যেতে পারে। আমি ফোরকাস্ট করেছিলাম একটা জায়গায়, সবাই মনে করেছিল নিশ্চিন্ত জীবনযাপন করছেন সবাই, কিন্তু রাষ্ট্রপতি যে পদত্যাগ করতে পারেন, এমনকি সেনাপ্রধানকেও সরিয়ে দেওয়া হতে পারে। আমি 4 দিন আগে একটা ইউটিউবে লন্ডন থেকেই তোমারই সব প্রতিবেশী কেউ আছেন একজন, তাকে আমি সেটা বলেছিলাম, তিনি তখন বিশ্বাস করছিলেন যে শিরোনাম করতে পারেননি। পরে আমাকে বললেন যে আপনি প্রথম বলেছিলেন। এটা ঘটনা। এখন এটা ঘটনা যে এরকম তো ঘটনা ঘটে থাকে, কিন্তু যেটা বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কায় যে ধরনের ঘটনা ঘটে, সেটা ভারতে ঘটা সম্ভব নয়। এত বৃহৎ দেশ, বৃহৎ ভৌগোলিক, আমি তো বললাম যে তুই দিল্লি শহরই ধরা যায়। দিল্লি শহর হচ্ছে প্রায় ধরা যেতে পারে 10টা ঢাকা, 10টা ঢাকা কি তারও বেশি। দিল্লির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে প্রায় ঘন্টা 3 লাগে। আমি যেখানে থাকি, আমার বাড়ি হচ্ছে 51 কিলোমিটার দূরে, এখন যেখানে বসে আছি, মানে তোমাদের ঢাকা শহর থেকে ধরো সাভার ছাড়িয়ে প্রায় টাঙ্গাইল বর্ডার, সেখান থেকে রোজই আসা যাওয়া করি, এবং সেটা 1 ঘন্টার মধ্যে যাতায়াত করি। ফলে এত বিশাল একটা মানে ভূখণ্ডে এরকম রাজনৈতিক পরিবর্তন হওয়া, মানে ওই যে ধরনের পরিবর্তন তোমরা দেখেছো, এই পরিবর্তনটা ভারতে হবে না। ভারতে গণতান্ত্রিক উপায়েই পরিবর্তন হবে। মানে এখনই এমন না যে আন্দোলনের সাথে সাথে আপনার মোদী সরকারের পতন হবে, সমস্ত মিনিস্টাররা পালিয়ে যাবে, এরকম? ওটা তাদের কাছে মনে, তাদের তাদের ছবি দেখে মনে হচ্ছে যে এটা তা নয়, এটা সেরকম কিছু ঘটনা নয়। তারা ভাবছেন মনে প্রাণে, তারা হয়তো নরেন্দ্র মোদী বিরোধী বলে তাদের ভালো লাগছে। ভারতেও যারা নরেন্দ্র মোদীর বিরোধী তাদেরও ভালো লাগছে না তা নয়, কিন্তু তার মানে এই সরকার কাল পড়ে যাচ্ছে। দাদা, সার্জিও গোর বাংলাদেশে নাকি আসছেন, তো উনি আসলে তো সম্ভবত আমাদের সরকার প্রধানদের সাথে কথা বলবেন। এখনো এতটুকু জানি না যে উনি আপনার ভারতের যে অ্যাম্বাসেডার বাংলাদেশে আছেন দীনেশ ত্রিবেদী, ওনার সাথে দেখা করবেন কিনা। আসলে কি কারণে আসছেন বলে মনে হয় হঠাৎ এই সফর? এদিকে আপনাদের ভারতে চলছে ককরোচের অত্যাচার। না 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 সংযোগ, সেটার সঙ্গে আমেরিকার রাষ্ট্রদূতের ঢাকা সফরের কোনো ককরোচ আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলেই আমার মনে হয়। দুটো বিচ্ছিন্ন ঘটনা। দেখো, একটা পরিষ্কার হচ্ছে যে সার্জেই গোর কেবলমাত্র ভারতের রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ায় তার অ্যাসাইনমেন্ট। ফলে তিনি হচ্ছেন বাংলাদেশেও যে রাষ্ট্রদূত আছে তারও তিনি বস, এবং তিনিও একজন রাজনৈতিক নেতা, তিনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন। ফলে তিনি ঢাকায় যাচ্ছেন
আসলে স্বাভাবিকভাবে তার যেটা মানে এখতিয়ারে পড়ে সেই অঞ্চলটা কেমন আছেন সেটা বুঝতে, সেখানকার পরিবস্থিতি কি, রাজনৈতিক পরিস্থিতি কি, সেগুলো সবটা বোঝার জন্যই তিনি প্রথমত যাচ্ছেন বলে মনে করি। দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা শুধু নয়, দীনেশ ত্রিবেদী ঢাকায় যাওয়ার আগে সার্জেই গৌড়ের সঙ্গে দেখা করে দিল্লিতে। তার সঙ্গে অলরেডি সার্জেই গৌড়ের সঙ্গে দেখা হয়েছে এবং দেখা হওয়ার পর সার্জেই গৌড় তাকে জানিয়েছিলেন আমি ঢাকায় যাচ্ছি, হয়তো আপনার সঙ্গে দেখা হতে পারে। সেটা দেখা হবে কি হবে না সেটা পরবর্তী বিষয়। আর সার্জেই গৌড় খুব একটা প্রোটোকল মেনে চলেন না, তিনি যেটা মনে করেন সেটা করেন। এবং তার যে এই অ্যাসাইনমেন্ট, এটাও একটা, এই প্রথম এই ধরনের একজন রাষ্ট্রদূত অ্যাসাইনমেন্ট পেয়েছেন যিনি ভারত ছাড়াও আরো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। এটা সাধারণত হয়নি কখনো আগে। ফলে তিনি বাংলাদেশে বোঝার জন্য যেটা বুঝতে, বাংলাদেশে একটা এখনো টালমাটাল পরিস্থিতি, রাজনৈতিক স্থিরতা যদি বলা যায় সেটা নেই। ফলে সেখানে আমেরিকার যেটা ইন্টারেস্ট, স্বার্থ, সেটা কতটা বর্তমান সরকার পালন করতে পারবে বা পারবেন সেটা তাদের পক্ষে বোঝা দরকার। দ্বিতীয়ত, যেটা তার মনে আছে নিশ্চয়ই, যে ব্রেন কিসিনসন যখন দায়িত্ব নিয়ে এসেছিলেন তার প্রথম কমেন্ট ছিল যে আশা করি তারেক রহমান সরকার চীন থেকে দূরে থাকবে। কিন্তু তারেক রহমান সরকার প্রথম সিদ্ধান্ত নিয়েছেন চীনে যাওয়ার। যদি মালয়েশিয়া হয়ে গিয়েছেন সেটা অন্য বিষয়, কিন্তু তাহলে চীনে গেছেন, যদিও একটা ওই আন্তর্জাতিক সামিট উপলক্ষেই গিয়েছিলেন, পরে বাইলাটারাল মিটিং করেছেন। ভারত এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে একটা বিষয় সহমত আছে, চীন। দুই পক্ষই চীন তাদের প্রতিযোগিতা শুধু নয়, ভারতের ক্ষেত্রে তো প্রায় শত্রু। ফলে এই অবস্থায় এই কারণে শত্রু শত্রু বন্ধু, এই কারণে ভারত যুক্তরাষ্ট্র একই রকম মনোভাব পোষণ করে যে চীনের প্রভাব যাতে, যেহেতু কথা চলছে নানা রকম বাংলাদেশে। দ্বিতীয়, রাজনৈতিক দিক থেকেও আমার কাছে মনে একটা গুরুত্বপূর্ণ, আমেরিকাতেও সব খুব শিগগিরই সেনেট নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ট্রাম্প প্রশাসন অনেক চাপের মধ্যে আছে, তাদের ওখানে এটা তার কনস্টিটিউয়েন্সিকে বোঝাতে হবে যে তারা গণতন্ত্রের পক্ষে। ফলে বাংলাদেশে যেটা গণতন্ত্র এখনো সুপ্রতিষ্ঠিত নয়, প্রধান একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রয়েছে, আওয়ামী লীগ, সেটা, এবং রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্র্যাটদের ফারাক আছে, পার্থক্য আছে। ডেমোক্র্যাটরা চায় আওয়ামী লীগ যেন না আসতে পারে, কিন্তু রিপাবলিকরা চায় কিনা এটা এখনো স্পষ্ট হয়। তবে রিপাবলিকানরা হয়তো চাইবে তাদের কনস্টিটিউয়েন্সিকে সমর্থন বোঝাতে যে আমরা কিন্তু একটা ইনক্লুসিভ পলিটিক্স চাই, যেমন ভারতও মনে করে ইনক্লুসিভ পলিটিক্স হওয়া উচিত। ফলে দুটি বিষয়ে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সহমত আছে। ফলে এর প্রতিফলনটা উনি ঢাকায় গিয়ে কি করছেন, আমি যতদূর জানি তিনি একটা টাউন হল সভা করবেন যেখানে প্রচুর গুণীজনরা আসবেন, বুদ্ধিজীবী আসবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ইউনূস সাহেবও ঢাকায় আছেন, তার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন। ইতিমধ্যে বাংলাদেশের টালমাটাল একটা অবস্থা, রাষ্ট্রপতি হলে কে রাষ্ট্রপতি হবেন এই নিয়ে নানা রকম কথা চলছে। যিনি ইউনূসের সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন, যিনি বর্তমানে ক্যাবিনেট সচিব, তিনি হবেন কিনা, এবং ইউনূসই বা হয়ে যাবেন কিনা, এসব নানা রকম জল্পনা রয়েছে। কেউ কেউ তো সোশ্যাল মিডিয়ায় বলতে চাইছেন যে আমেরিকা হয়তো ইউনূসকেই চাইছে, এবং আসলে সেটা দাদা হচ্ছে কি হচ্ছে না ওই যে আপনার পর বলে যাবে। আমেরিকার অ্যাম্বাসেডর বাংলাদেশে আসা, এই যে সার্জিও গৌর এবং আপনার ভারতের ককরোচ জনতা পার্টি, এটা কেন বললাম আমি, আমাদের বাংলা একটা কথা আছে যে ঘর পোড়া গরু সিঁদুর দেখলেও নাকি ভয় পায়। যে গরুর গোয়াল ঘর জ্বলে যায় সে যখন সিঁদুর দেখে, ওইটা ওর লাল দেখে ও ভয় পায়। তো এই জন্য যে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছিল, মানে এই জন্য আমাদের কাছে এটা মনে হয় যে এখানেও আবার কোনো একই নাকি একই ডিপ স্টেট কাজ করছে কিনা। না 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 না, আমি তো সেটা বলতে পারবো না, কারণ তো সন্দেহ আছে, নেই যে তা না, কিন্তু সেটা নয় যে তার জন্য তার যে কেউ ঢাকায় কেন যাবেন, তিনি এখানে বসেই তো ডিপ স্টেটের কাজ করতে। একজন দর্শক একটা প্রশ্ন আপনাকে করেছে। না না, প্রথম কথা আমি যেটা বললাম, এখানে ডিপ স্টেটই হোক যেই হোক, তাকে গণতান্ত্রিক পথে হারাতে হবে ভারতের নরেন্দ্র মোদীকে, অন্য কোনো ভাবে কিছু করা যাবে না। মানে তিনি পালিয়ে চলে যাবেন গদি ছেড়ে, এরকম এতটা এখনো পর্যন্ত সেই আন্দোলন সেই পর্যায়ে দানাবাজি আন্দোলন হচ্ছে, মানুষের ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, স্পর্শকাতর বিষয়, ছাত্রদের ভবিষ্যতের বিষয় অনেকটা, যেহেতু সবসময় এই ধরনের মুভমেন্ট গুলো ছাত্ররাই শুরু করে থাকে, সেই কারণে আর বাংলাদেশে সদ্য ঘটেছে, নেপালে ঘটেছে, তারা একইভাবে হয়তো ইকুয়েট করতে চাইছেন। কিন্তু আমি বললাম যে ভারতবর্ষে যে ব্যাপ্তি, তাতে সেটা হওয়া সম্ভব নয়। কেউ চাইবে না, এমনকি ভারতের বিরোধী দল চাইবে না যে নরেন্দ্র মোদীকে উৎখাত করার জন্য
তারা একটা অগণতান্ত্রিক পথে উৎখাত করবেন, আর কেউ গিয়ে গণভবনে মতো বসে পড়ার মতো বসে পড়বেন। সেটা হয় না, সেটা ভারতে হওয়ার সম্ভব। নাহলে তো ভারত এত বড় গণতন্ত্র চলছে কি করে? ইন্দিরা গান্ধী ভোটে হেরে যান, এত বড় ক্ষমতাশালী প্রধানমন্ত্রী। মোরারজি দেশাই হেরে গেছেন, অটল বিহারী বাজপেয়ী হেরে গেছেন, 10 বছর চালানোর পর মনমোহন সিং হেরে গেছেন, দেবেগৌড়া হেরে গেছেন, ইন্দ্র কুমার গুজরাল হেরে গেছেন, নরসিমা রাও হেরে গেছেন, সবাই প্রধানমন্ত্রী। এখনো নরেন্দ্র মোদী হারেননি। তিনি যে হারবেন না তার কোনো গ্যারেন্টি কিছু নেই, হারতেও পারেন। সেটা 2029, তার আগে কিছু না। দাদা, আপনি সম্ভবত আপনাদের পররাষ্ট্র মন্ত্রী বা স্পোকম্যানের কাছে আপনি একটা প্রশ্ন রেখেছিলেন শেখ হাসিনা বিষয়ে গত এই 7-10 দিনের ভেতরে। আসলে আপনি প্রশ্নটা কি ছিল, কার কাছে রেখেছিলেন এবং জবাবটা কি পেয়েছিলেন? না, আমি যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে যে শেখ হাসিনা ঘোষণা করেছেন যে তিনি ডিসেম্বরে ফিরতে চান, এবং সেক্ষেত্রে ভারত সরকার কোনো আলাপ আলোচনা করছে কিনা তারেক রহমান সরকারের সাথে। তো উনি উত্তর দিয়েছিলেন যে যে ভারতের কাছে একটা বন্দি প্রত্যর্পণের একটা অনুরোধ রয়েছে বাংলাদেশ সরকারের থেকে। ফলে ফেরার বিষয়টা, উনি যেভাবে ফেরার কথা বলছেন, তিনি তো স্বেচ্ছায় যেতে চাইছেন, তাই না? স্বেচ্ছায় যেতে চাইছেন, চলে যান। আর ভারত সরকারের ঘোষিত নীতিও যে স্বেচ্ছায় যেতে চাইলেই যেতে পারেন, ভারত আটকাবেন। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে যে যদি ওইভাবে ফেরত দিতে হয় প্রত্যর্পণ চুক্তি অনুসারে, তাহলে তার আইনি দিক এবং বিচার বিভাগীয় দিক দেখে তখন সেই সিদ্ধান্ত নেওয়া। এবং সেই সিদ্ধান্তটা খুব দীর্ঘ প্রক্রিয়া, খুব তাড়াতাড়ি হওয়ার কোনো ব্যাপার নয়। আপনাদের যেমন একজন আর্থিক অপরাধী তো ভারতে তার বিচার চলছে। এমনকি আর একটা প্রশ্ন পরে ব্রিফিং এ করেছিলাম যে হাদি হত্যাকারীদের ফেরতের ব্যাপারে, তো তার একই উত্তরই ছিল আমাদের এখানে, অর্থাৎ আমাদের এখানে আদালতে তাকে দোষী সাব্যস্ত হতে হবে, তবেই তাকে ফেরত দেওয়া যেতে পারে। কিন্তু আর দ্বিতীয়ত ফেরত না দেওয়া, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে যদি কারোর ফাঁসি হয়, রাজনৈতিক কারণে তাকে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে ফেরত দেওয়া হবে না, ওটা চুক্তিতেই লেখা আছে। ভারত থেকেও বাংলাদেশ থেকেও যেসব উলফা জঙ্গিদের ভারতে আনা হয়েছিল তাদের কারোর ফাঁসি হয়নি, তাদের বিরুদ্ধে কিন্তু মৃত্যুদণ্ডের অভিযোগ কারু ছিল। ভারত পর্তুগাল থেকে একজন কুখ্যাত আসামিকে ভারতে আনিয়েছিল, আবু সালেম। তাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হয়েছিল তার ফাঁসি দেওয়া হবে না, ফলে সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল। ফলে এটা এখন বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুসারে তিনি শর্তটা ব্যাখ্যা করেছিলেন। তিনি শেখ হাসিনা স্বেচ্ছায় চলে যাবেন সেই বিষয়ে কোনো মন্তব্য করেনি, যদিও পরে তারা ব্যাখ্যা দিয়ে অফ দ্য রেকর্ডই বলছে, এই কারণে সেটা কোট করা যাবে না। এবং সেটাতে বলেছেন তিনি যেতে চাইলে ভারত ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেবে এবং তিনি যেতে পারেন। আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা অবৈধভাবে আপনাদের আইন ভঙ্গ করে ভারতে গিয়েছেন বা নিজে হেলিকপ্টার চালিয়ে চলে গিয়েছেন, যেটা বাঙালিরা মনে করে? না, আদৌ না, একদম পরিষ্কার। জয়শঙ্কর পার্লামেন্টে বিবৃতি দিয়েছেন তাদের অনুরোধেই বাংলাদেশের সেনাবাহিনী এবং শেখ হাসিনা দুজনেরই, তাদেরই অনুরোধই ভারত তাকে এখানে আসতে দিয়েছেন, এবং সে তো বাংলাদেশের সেনাবাহিনীর হেলিকপ্টার এবং তাদের বিমানে চেপে এসছেন, ভারতের সেনাবাহিনীর কাছে, তাই না? সুতরাং সেটা আমার মনে হয় না সেরকম করে। এবং সেক্ষেত্রে ভারতের এখনো সিদ্ধান্ত হচ্ছে তিনি আমাদের সম্মানিত অতিথি।